সোহেল স্যার সায়েন্স চেম্বারের অনলাইন ক্লাসের আজকের টপিকস হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ, লা শাতেলীয় নীতি এবং একটা বিক্রিয়ার উপর লা শাতেলীয় নীতির কী কী প্রভাব আছে, অর্থাৎ একটা বিক্রিয়ার উপর আমরা যে বিভিন্ন পরিবর্তনসমূহ সেটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। প্রথমে দেখো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। আমি এখানে বোর্ডে একটা ইকুয়েশন লিখলাম, মনে করে এ প্লাস বি বিক্রিয়া করে এক্স প্লাস ওয়াই উৎপাদন করলো। আমরা জানি সমীকরণের বাম পাশেগুলোকে বলা হয় বিক্রিয়ক আর ডান পাশেগুলোকে বলা হয় উৎপাদক। আচ্ছা, আমি যদি একটা জিনিস চিন্তা করি, মনে করো আমার এখানে বিক্রিয়ক আছে টোটাল 10 অণু, মনে করো বিক্রিয়ক আছে কয় অণু? 10 অণু, এবং এখনো পর্যন্ত তারা মনে করে বিক্রিয়া করে নাই। তাহলে যেহেতু বিক্রিয়ক 10 অণু এবং তারা এখনো বিক্রিয়া করে নাই, তাহলে উৎপাদক হবে কত? 0। এখনো বিক্রিয়া কিন্তু হয় নাই। এখন যখন বিক্রিয়ক 10 অণু তখন উৎপাদক কয় অণু? 0। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো মনে করে এ এবং বি কি করলো? বিক্রিয়া করা শুরু করলো। বিক্রিয়া করার পর দেখবা আস্তে আস্তে বিক্রিয়ক সমূহ ভেঙে ভেঙে কিসে পরিণত হবে? উৎপাদে পরিণত হবে। তাহলে বিক্রিয়ক সমূহ ভেঙে ভেঙে উৎপাদে যাবে, বিক্রিয়ক সমূহ ভেঙে আবার কোথায় যাবে? উৎপাদে যাবে। তাহলে এভাবে মনে করো যখন বিক্রিয়কে যখন 9 অণু থাকবে তখন উৎপাদের মধ্যে কয় অণু হবে? 1 অণু। এখন এখান থেকে মনে করো এখানে যখন 8 তখন এখানে কত হবে? 2। অর্থাৎ এখান থেকে বিক্রিয়ক থেকে কমে যাচ্ছে, বিক্রিয়ক থেকে যেটা কমে যাচ্ছে সেটা আসলে কোথায় যাচ্ছে? সেটা উৎপাদে যাচ্ছে। দ্যাট মিনস বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। আমি যদি এখানে ধরি 7, তাহলে এটা হবে কত? 3। এখন একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়ক সমূহ ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে। তাহলে দেখো 10, 0, 9, 1, 8, 2, 7 এতক্ষণ পর্যন্ত বিক্রিয়াগুলো থাকবে। দেখো যেমন শুধু বিক্রিয়ক থেকে উৎপাদক, বিক্রিয়ক থেকে উৎপাদক, বিক্রিয়ক থেকে উৎপাদক যে বিক্রিয়াগুলো হয় তাদেরকে আমরা বলি সম্মুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদের মধ্যে যে বিক্রিয়াটা হয়, দিকে যে বিক্রিয়াটা হয় তাকে আমরা কি বলি? সম্মুখী বিক্রিয়া। এখন একটা কথা হচ্ছে এখানে 9টা, এখানে একটা। আমরা জানি উৎপাদক সমূহকে যদি ওই অবস্থানে এবং ওই অবস্থায় রেখে দেওয়া হয় তখন তারা আবারও বিক্রিয়া করে কোন দিকে ফিরে আসে? পেছনে ফিরে আসে। আমি আবারও বলি, উৎপাদক সমূহকে যদি ওই অবস্থানে এবং ওই অবস্থায় রেখে দেওয়া হয় তারা আবারও বিক্রিয়া করে কোথায় ফিরে আসে? বিক্রিয়কে ফিরে আসে। আচ্ছা, এখন এখানে 9টা, এখানে একটা। উৎপাদক তৈরি হওয়ার সাথে সাথে কি ফিরে আসবে? আবার এখানে দেখো 8টা, 2টা সে কি এখানে ফিরে আসবে? না, এখানে ফিরে আসবে না। একটা নির্দিষ্ট সময় পর সে কি ফিরে আসবে। আমি একটু উদাহরণ দিচ্ছি। আজকে মনে করো আমি একটা জবে জয়েন করলাম, আমি আজকেই বা আমি 1 মাস পর আমি বেতন পেলাম, আমি প্রথম মাসের বেতন পেলাম। আচ্ছা, আমি প্রথম মাসের বেতন পেয়েই কি আমি গাড়ি বাড়ি সব কিনে ফেলবো? না, আমি কিন্তু চাকরি করতে করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি শুধু টাকা জমাবো। একটা নির্দিষ্ট সময় পর ওই জমানো টাকা আমি কি করবো? আবার খরচ করব। ঠিক তেমনি বিক্রিয়ক আছে, উৎপাদক তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু সেদিকে বিক্রিয়কে ফিরে আসবে না, একটা নির্দিষ্ট সময় পর সে ফিরে আসবে। মনে করো এখানে 6, তখন এখানে কত? 4। তাহলে এটা হচ্ছে সম্মুখী বিক্রিয়া। হ্যাঁ, এখন মনে করে মোটামুটি একটা লেভেলে চলে আসে, কাছাকাছি চলে আসে। দেখো বিক্রিয়কে 4, উৎপাদক কত? বিক্রিয়কে 6, উৎপাদক কত? 4। একটা নির্দিষ্ট লেভেলে আসার পর জাস্ট ধরে নিলাম এটা এখন বিক্রিয়া কি করে শুরু করছে? সে পেছন থেকে আসা শুরু করছে। দ্যাট মিনস এখানে বিক্রিয়ক থেকে কিছু উৎপাদে যায়, আবার উৎপাদক যদি নির্দিষ্ট লেভেলে চলে আসে সে আবার ভেঙে কোথায় ফিরে আসে? বিক্রিয়কে ফিরে আসার চেষ্টা করে। তাহলে এই ধরনের, তাহলে এতক্ষণ পর্যন্ত বিক্রিয়াগুলো ছিল শুধুমাত্র সম্মুখী, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। বাট এই লেভেলে আসার পর এখন কিন্তু সে কি অবস্থায় আছে? উভমুখী অবস্থায় আছে। অর্থাৎ এখানে সম্মুখী এবং পশ্চাৎমুখী উভমুখী বিক্রিয়া এখানে চলে। তাই না? মানে বলি বিক্রিয়া এখন কোন দশায় আছে? আমরা বলি বিক্রিয়া এখন উভমুখী দশায় আছে। আচ্ছা, এখন দেখো বিক্রিয়কের সংখ্যা কত? 6, উৎপাদের সংখ্যা কত? 4। এখানে কিন্তু সম্মুখী বিক্রিয়া চলে, পশ্চাৎ বিক্রিয়া চলে। কিন্তু একটা চিন্তা করে দেখো তো কোন বিক্রিয়াটা বেশি চলবে? স্বাভাবিকভাবে যদি বিক্রিয়কের পরিমাণ বেশি, সম্মুখী বিক্রিয়াটা কি হবে? এখানে বেশি চলবে। কিন্তু এভাবে বিক্রিয়া চলতেছে, একটা দশা দেখা যায়। মনে করি এখানে যখন 5টা তখন এখানে কত? 5টা। এখন দেখো সম্মুখী বিক্রিয়া চলে, পশ্চাৎমুখী বিক্রিয়া চলে, অর্থাৎ এখন কোন অবস্থায় আছে? অবশ্যই উভমুখী অবস্থায় এখনো আছে। এখন দেখো এখানে এই যে এই বিক্রিয়াটাতে দেখো এটাও উভমুখী বিক্রিয়া, আবার এই বিক্রিয়াটাও, দুটোই উভমুখী বিক্রিয়া। কিন্তু এখানে বিক্রিয়কের সংখ্যা বেশি, উৎপাদক সংখ্যা কম, যার কারণে সম্মুখী বিক্রিয়া একটু বেশি চলে। কিন্তু এখানে দেখো এটা উভমুখী বিক্রিয়া, আবার বিক্রিয়কের সংখ্যা যত, উৎপাদক সংখ্যা কত? তত। এই যে ঘনত্ব বা ঘনমাত্রা সেম, তখন এটাকে আমরা বলি সাম্যাবস্থা। তখন এটাকে আমরা কি বলি? তখন আমরা বলি সাম্যাবস্থা। একটা জিনিস খেয়াল করবা, একটা বিক্রিয়ার, আমি যদি একটা বিক্রিয়ার প্যাটার্ন আমাকে ব্যাখ্যা করো, একটা বিক্রিয়া একদম প্রথমে সে কি থাকে? সম্মুখী বিক্রিয়া থাকে। এই সম্মুখী বিক্রিয়া চলতে যদি একটা নির্দিষ্ট সময় পর সে কিসে পরিণত হয়? সে উভমুখীতে পরিণত হয়। উভমুখীর পরে সে কোথায় পৌঁছে? সাম্যাবস্থায় পৌঁছে। একটা বিক্রিয়া
প্রথম স্টেপে কিছু পরিণত হয় না, সাম্যাবস্থায় পরিণত হয় না। তাহলে একটা বিক্রিয়ার প্যাটার্ন কিরকম হবে? প্রথম হবে শুধুমাত্র একমুখী বিক্রিয়া, অর্থাৎ সম্মুখী বিক্রিয়া, শুধুমাত্র একমুখী বা সম্মুখী বিক্রিয়া। এর পরবর্তী দশায় সে কি হয়? এর পরবর্তী দশায় সে হয় উভমুখী বিক্রিয়া, এবং উভমুখী বিক্রিয়ায় আসার পরে সে কি হয়? সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি, দেখো যেমন এটা উভমুখী কিন্তু কি নয়, যেমন এই বিক্রিয়াটা উভমুখী কিন্তু সাম্যাবস্থা নয়, আবার এটা উভমুখী এবং সাম্যাবস্থা উভয়ে। তাহলে সকল সাম্যাবস্থা এই উভমুখী বিক্রিয়া, কিন্তু সকল উভমুখী কি নয়? সাম্যাবস্থা নয়। অর্থাৎ সাম্যাবস্থায় আসতে হলে অবশ্যই তাকে কি হতে হবে? উভমুখী হতে হবে। কিন্তু উভমুখী হলে যে সাম্যাবস্থা হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটা পরীক্ষায় আসবে। সকল সাম্যাবস্থা এই উভমুখী বিক্রিয়া, কিন্তু সকল উভমুখী বিক্রিয়া কি নয়? সাম্যাবস্থা নয়। তাহলে একটা বিক্রিয়ার প্যাটার্ন হচ্ছে কিরকম? প্রথমে থাকবে সে একমুখী, তারপর হবে উভমুখী, তারপরে সে কোথায় পৌঁছাবে? সাম্যাবস্থায় পৌঁছাবে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল টপিকসটা কি ছিল? আমাদের মূল টপিক ছিল বিক্রিয়া হার বা বিক্রিয়ার গতিবেগ। আমরা এবার এটা একটু সংজ্ঞা আকারে তোমাদেরকে দিব। একটা জিনিস খেয়াল করো, যত সময় যাচ্ছে, প্রথমে বিক্রিয়ক ছিল 10টা, আস্তে আস্তে বিক্রিয়ক নেমে আসছে কয়টাতে? 5টাতে। জাস্ট উদাহরণ দিলাম। তাহলে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। বিক্রিয়কের ঘনমাত্রা কি পাচ্ছে? আমি যা বললাম, সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড উৎপাদনশীল প্রথমে 0, 1, 2, 3, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা কি পাচ্ছে? উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে প্রভাব বা বৃদ্ধির যে হার, এটাকে বলা হয় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে কি বলা হয়? বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলা হয়। এটা তুমি এভাবে বলতে পারো, সময়ের সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার হারকে কি বলা হয়? বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলা হয়। এখন দেখো, আমি জাস্ট তোমাকে যদি একটা উদাহরণ দিই, বিক্রিয়ক প্রথমে ছিল 10 অণু, আস্তে আস্তে সেটা কততে নেমে আসলো? 5 অণুতে নেমে আসলো। অথবা আমি যদি অন্যভাবে বলতে চাই, উৎপাদন ছিল 0 এবং সেটা কততে অণুতে চলে আসলো? 5 অণুতে চলে আসলো। অর্থাৎ বিক্রিয়কের পরিবর্তন বলা আর উৎপাদের পরিবর্তন বলা আসলে কয় অণু পরিবর্তন হয়? আসলে 5 অণু পরিবর্তন হয়। মনে করো এই যে 10 অণু থেকে 5 অণুতে নামতে তার মনে করো 5 সেকেন্ড সময় লাগছে। আমি জাস্ট ধরে নিলাম 5 সেকেন্ড সময় তার লাগছে, যে কোনো সময় লাগতে পারে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তাহলে 5 সেকেন্ডে পরিবর্তন হয় কয় অণু? 5 অণু। তাহলে আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে, আমি যদি এইভাবে লিখতে চাই, 5 সেকেন্ডে বা 5 সেকেন্ডে উৎপাদ সৃষ্টি হয়, বা তুমি যদি বলো অন্যভাবে বলতে চাও, বিক্রিয়ক হ্রাস পায়, উৎপাদ বৃদ্ধি পায়। 5 সেকেন্ড উৎপাদ বৃদ্ধি পায় কয় অণু? 5 অণু। আচ্ছা, তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে বৃদ্ধি পায় কতবার? 5/5 অণু, এরকম। ঠিক আছে, 5/5। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি 5/5 লিখলাম, এটা তো একটা গাণিতিক মান, কিন্তু এই 5টা কি? এটা হচ্ছে অণু। আমরা জানি অণুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অণুকে আমরা প্রকাশ করি মোল দ্বারা। কেমিস্ট্রিতে আমরা প্রকাশ করি কি দ্বারা? মোল দ্বারা। নিচের যে 5টা, এটা কি আসলে? এটা হচ্ছে সময়। এই যে এই 5 সেকেন্ডে যে 5, এটাই কিছু নিচে নেমে আসছে। তাহলে এই যে এটা হচ্ছে সময়। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের যে একক, সেটা হবে মোল সেকেন্ড ইনভার্স 1। মোল সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ এটা বিক্রিয়ার হারের একক, এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, মোল পার সেকেন্ড, মোল পার সেকেন্ড। এখন আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লা সাতেলীয় নীতি। প্রতি বছর সৃজনশীলে অবশ্যই এখান থেকে কি হয়? প্রশ্ন আসে। এখন দেখো, লা সাতেলীয় নীতি বলার আগে আমি তোমাদেরকে একটু অন্য একটা টপিকস আলোচনা করব। মূল কথার আগে আমরা একটা নোটের উদাহরণ তোমাকে দিচ্ছি। আমি একটু তোমাকে কমার্স রিলেটেড কিছু পড়াই। মনে করো জাস্ট একটা মানুষের মান্থলি ইনকাম, মনে করো আমি ধরলাম আমার, মনে করো বর্তমানে এই মাস আমার মান্থলি ইনকাম মনে করো হচ্ছে 60,000 টাকা, এবং এটা হচ্ছে আমার আয়। আমি মনে করি এখান থেকে ব্যয় করি 40,000 টাকা। তাহলে আমার বর্তমানে আয় হচ্ছে কত? 60,000, আর ব্যয় হচ্ছে কত? 40,000। আমাকে একটা কথা বলো তো, এই যে আয় 60 আর ব্যয় হতে কত? 40,000। আচ্ছা, আমার এখানে প্রতি মাসে সঞ্চয় কত থাকবে? সঞ্চয় থাকবে 20,000। ওকে, ফাইন। এবার মনে করো আমি এর পরের মাসে বা এর পর থেকে কিছুদিন পরে আমার ইনকামটা বেড়ে হয়ে গেল 90,000 টাকা। আমার ইনকামটা বেড়ে কত হলো? 90,000 টাকা। এখন ইনকাম তো বেড়ে গেল আমার। ওকে, ফাইন। এখন আমি চিন্তা করতেছি ইনকাম বাড়বে, আমি খরচও বাড়াবো। তবে আমি খরচটা এমনভাবে বাড়াবো যাতে আমার সঞ্চয়টা কি থাকে? সেম থাকে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি সঞ্চয় যদি সেম রাখতে চাই,
আমাকে কত খরচ করতে হবে? আমাকে খরচ করতে হবে 70,000 টাকা আমাকে খরচ করতে হবে। এই যে এটাকে মূল সঞ্চয় যেটা, এটা সেম রাখার জন্য আমি কি করলাম, খরচটা এমনভাবে বাড়ালাম বা এমনভাবে পরিবর্তন করলাম যাতে মূল অবস্থা কি থাকে, সেম থাকে। দেখো আমার ইনকামও বেড়ে গেল, আমার ব্যয়ও বেড়ে গেল, আয়ও বেড়ে গেছে, ব্যয়ও বেড়ে গেছে, কিন্তু আমার মূল সাম্যাবস্থা, মূল সঞ্চয় কি থাকলো, সেম থাকলো। এটাই হচ্ছে লা সাতেলো নীতির মূল কথা। বিক্রিয়া যেভাবেই পরিবর্তন হোক না কেন, বিক্রিয়ার মধ্যে যাই হোক না কেন, সাম্যাবস্থা কি থাকতে হবে, সেম থাকতে হবে। এই যে তাহলে লা সাতেলো নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র সাম্যাবস্থার বেলায়। আমি আবারও বলি, আমরা জানি একটা বিক্রিয়ার প্যাটার্ন বা ধাপ কয়টা, 3টা। প্রথমে একমুখী, তারপরে উভমুখী, তারপরে সাম্যাবস্থা। লা সাতেলো নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র সাম্যাবস্থার বেলায়। প্রথম 2টা অবস্থায় লা সাতেলো নীতি প্রযোজ্য নয়। দেখো কোনো রাসায়নিক, আমি এখানে একটা লাইন লিখলাম, আমি এটা হচ্ছে লা সাতেলো নীতির সংজ্ঞা, বইতে একটু জটিল করে দিছে, আমি একটু সহজ করে তোমাদেরকে দিলাম। আমি বললাম কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায়, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। লা সাতেলো নীতি শুধুমাত্র প্রযোজ্য হবে সাম্যাবস্থার বেলায়। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার কোনো একটি নিয়ামক মানে কি? নিয়ামক মানে হচ্ছে যে সমস্ত উপাদান সমূহ একটা বিক্রিয়াকে প্রভাবিত করে। আমরা জানি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই সমস্ত উপাদান কোনো বিক্রিয়াকে কি করে, প্রভাবিত করে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হলে বিক্রিয়া এমনভাবে পরিবর্তন হয় যাতে মূল সাম্যাবস্থা একই থাকে। অর্থাৎ তুমি নিয়ামক পরিবর্তন করবা, বিক্রিয়াও পরিবর্তন হবে, কিন্তু মূল সাম্যাবস্থা কি থাকবে, একই থাকবে। এটাকে বলা হয় লা সাতেলো নীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই অসাধারণ একটা কথা। আসলে এই মহাবিশ্বের সবকিছুই লা সাতেলো নীতি কি হয়, মেনে চলে। সবাই সাম্যাবস্থা কি রাখে, বজায় রাখতে চায়। যেদিন এই সাম্যাবস্থা নষ্ট হবে তখন কিন্তু পুরো পৃথিবী কি হবে, ধ্বংস হবে। আচ্ছা, আমরা এবার এই তাপমাত্রার প্রভাব বা আলাদা আলাদা করে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব আলোচনা করব। লা সাতেলো নীতিতে তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। এখন তাকে আমি বলবো তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। আমাকে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল বা প্রভাব জানতে হলে আগে আমাকে বুঝতে হবে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপাহারী বিক্রিয়া। তার আগে আমরা কিছু কমন কথা বলে নিই। আমরা জানি একটা বিক্রিয়াতে কি থাকে, সমীকরণের বাম পাশগুলোকে বলা হয় বিক্রিয়ক আর ডান পাশগুলোকে বলা হয় উৎপাদক। বিক্রিয়ক যখন বিক্রিয়া করে উৎপাদক পরিণত হয় এটাকে আমরা বলি সম্মুখী বিক্রিয়া। এটাকে আমরা কি বলি, সম্মুখী বিক্রিয়া। আবার উৎপাদক সমূহকে ওই অবস্থায় এবং ওই অবস্থানে রেখে দিলে তারা আবারও বিক্রিয়াকে ফিরে আসে, তখন এটাকে বলা হয় পশ্চাৎ বিক্রিয়া। একটা সম্মুখী বিক্রিয়া, একটা পশ্চাৎ বিক্রিয়া। যখন দুটো বিক্রিয়া একসাথে চলে তখন বলা হয় উভমুখী বিক্রিয়া। একটা জিনিস খেয়াল করো, তাপ পরিবর্তনের ফলাফল বুঝতে হলে আমাকে কি বুঝতে হবে, আমাকে বুঝতে হবে এটা কি তাপ উৎপাদে নাকি তাপাহারী। এখন মনে করো, আমি জাস্ট ধরে নিলাম, মনে করো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা প্র্যাকটিস আরো পরে করবো, আমি জাস্ট তোমাকে আগে কিছু কথা বলে দিচ্ছি। মনে করি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। দেখো, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া আমি বলে দিলাম, তাহলে দেখো এখানে বিক্রিয়কের শক্তি বেশি হবে, উৎপাদের শক্তি কম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। এই মুহূর্তে আমি নিয়ামক পরিবর্তন করব, তাপমাত্রা পরিবর্তন করব। তাহলে তাপমাত্রা পরিবর্তন মানে তাপমাত্রা বাড়াতেও পারি, আমি তাপমাত্রা কমাতেও পারি। মনে করো আমি তাপমাত্রা বাড়ালাম, তাহলে এখন বর্তমানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, এবং বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। এই মুহূর্তে আমি তাপমাত্রা বাড়িয়ে দিলাম, তাপমাত্রা এক্সট্রা করে প্রয়োগ করলাম, পরিবেশ থেকে বা বাহির থেকে এই বিক্রিয়াতে তাপ দিলাম। আচ্ছা, আমি যে তাপটা দিলাম, তুমি চিন্তা করে দেখো এই তাপটা কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে? সবসময় মনে রাখতে হবে যার কম আছে সেই গ্রহণ করবে। সবাই কিসে আসতে চায়? সবাই একটা সাম্যাবস্থায় সমান সমান লেভেলে আসতে চায়। তাহলে যখন দেওয়া হবে এক্সট্রা, যখন তাপ দেওয়া হবে, যার কম আছে সেই গ্রহণ করবে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে এখন বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদক শক্তি কম। তুমি যদি এখন বাইরে থেকে তাপ বা শক্তি প্রয়োগ করো, এই শক্তি কে গ্রহণ করবে? এই শক্তি গ্রহণ করবে উৎপাদক। কেন উৎপাদক গ্রহণ করবে? কারণ ওর শক্তি কম, ওর শক্তি যেহেতু কম, ও তাপটা গ্রহণ করবে। আচ্ছা, উৎপাদক যদি তাপটা গ্রহণ করে, উৎপাদের শক্তি কিছুটা বাড়বে। উৎপাদের শক্তি বাড়লে উৎপাদক আমরা জানি কোন দিকে ফিরে আসে, বিক্রিয়কে ফিরে আসে। অর্থাৎ তাপ উৎপাদ বিক্রিয়াতে, অর্থাৎ যখন উৎপাদের শক্তি কম থাকে তখন যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, এই অতিরিক্ত তাপ কে গ্রহণ করে? উৎপাদক গ্রহণ করে। উৎপাদক যে তাপটা গ্রহণ করে, উৎপাদের শক্তি বাড়বে এবং বিক্রিয়া কোনমুখী হবে? তাহলে বিক্রিয়া হবে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে। আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে যদি তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে পশ্চাৎ বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে।
পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে বা বৃদ্ধি পায়, তুমি যাই বলো। আবার এখন যদি উল্টা করি তাহলে তাপমাত্রা, এর আগে আমি তাপমাত্রা বাড়াইছি, বাড়লে যেমন যার কম আছে সে গ্রহণ করবে, কমায় দিলে কার থেকে কমে যাবে, মনে করো তুমি তাপটা নিয়ে ফেলতেছো, এখান থেকে তাপটা এক্সট্রা করে হ্রাস করতেছো। আচ্ছা, তুমি এই বিক্রিয়ক থেকে তাপমাত্রা হ্রাস করাচ্ছ, উৎপাদক থেকে তাপমাত্রা হ্রাস করাচ্ছ, আলটিমেটলি কে বেশি হ্রাস করবে? যার কম আছে সেই বেশি হ্রাস করবে। মনে করো একজনের কাছে আছে 10 টাকা, আরেকজনের কাছে আছে 5 টাকা। দুইটা মানুষ, একজন আছে 10, একজন আছে কয় টাকা? 5 টাকা। তুমি দুইজন থেকে 5 টাকা করে কেটে নিলা। দুইজন থেকে যদি 5 টাকা কেটে নাও তাহলে এই মানুষের কত থাকবে? 5 টাকা, আর ওর কত থাকবে? 0। তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে বেশি হচ্ছে? যার কম আছে সে। তাহলে তাপমাত্রা বাড়ালে যেমন যার বেশি আছে, যার কম আছে সে গ্রহণ করবে, তাপমাত্রা কমালেও এই তাপ কি করবে? বেশি ছেড়ে দিবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে, আমি যদি সহজে বলতে চাই, তাপমাত্রা বৃদ্ধি করলে যদি পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে সম্মুখী বিক্রিয়া বাড়বে, সম্মুখী বিক্রিয়া বাড়ে। ওই যে তাপমাত্রা হ্রাস করবো তাহলে এর শক্তি কমে যাচ্ছে। আচ্ছা, এর শক্তি, উৎপাদের শক্তি কমে যাচ্ছে মানে কি? বিক্রিয়ার শক্তি বেড়ে যাচ্ছে। বিক্রিয়ার শক্তি বাড়লে বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখী দিকে যাবে। এখন দেখবো তাপহারী বিক্রিয়াতে কিভাবে লাল-সাথে প্রভাব বিস্তার করে। যেমন বললাম এটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপহারী মানে কি? আমরা জানি তাপহারী মানে হচ্ছে বিক্রিয়কের শক্তি কম আর উৎপাদের শক্তি বেশি। তাপহারে আমরা এগুলো আগে আলোচনা করছি তোমাদের সাথে। তাপহারী বিক্রিয়া মানে বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি বেশি। এখন স্বাভাবিক কার শক্তি কম? বিক্রিয়কের শক্তি কম। এখন আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, এই যে তাপমাত্রা বৃদ্ধি করবে, এই তাপটা কে গ্রহণ করবে? যার কম আছে সে গ্রহণ করবে। বিক্রিয়কের তাপ শক্তি কম, তাহলে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, এটা কে গ্রহণ করবে? বিক্রিয়ক গ্রহণ করবে। কেন? তার শক্তি কম। আচ্ছা, বিক্রিয়ক যদি শক্তি গ্রহণ করে, তাপ গ্রহণ করে, বিক্রিয়কের শক্তি বাড়বে। বিক্রিয়কের শক্তি বাড়লে বিক্রিয়ক বেশি বিক্রিয়া করবে, অর্থাৎ কোন বিক্রিয়া বাড়বে? সম্মুখী বিক্রিয়া বাড়বে, সম্মুখী বিক্রিয়া বাড়ে। অর্থাৎ তাপহারী বিক্রিয়াতে খেয়াল করো, তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়লে সম্মুখী বিক্রিয়া কি হয়? বাড়ে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে যদি সম্মুখী বিক্রিয়া বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়া বেড়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ব্যাখ্যা করতে বলো আমি ব্যাখ্যা করতে পারি। মনে করো আমি তাপমাত্রা হ্রাস করব, তাপমাত্রা হ্রাস করলে এখন এর থেকে তাপমাত্রা হ্রাস করব, এর কাছ থেকেও তাপমাত্রা হ্রাস করব। বেশি কমবে কার? বেশি কমবে আলটিমেটলি কার? বিক্রিয়কের কমে যাবে। বিক্রিয়কের যদি শক্তি কমে যায় তাহলে উৎপাদন শক্তি বেড়ে যাচ্ছে, উৎপাদন শক্তি বেড়ে গেলে বিক্রিয়া কোন দিকে আসবে? পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে। এখানে একটা কথা বলে দিই, আমি লিখলাম সম্মুখী বিক্রিয়া বাড়ে বা পশ্চাৎমুখী বিক্রিয়া, এই যে এই কথাগুলো যে লিখলাম, কোনো জায়গায় বা কোনো টিচার বা কোনো স্যার অনেকে এইভাবে ব্যাখ্যা করে, বিক্রিয়া ডান দিকে অগ্রসর হয়, বাম দিকে অগ্রসর হয়। আসলে এই জিনিসটা কি? আমরা যেটা সমীকরণে, বাম হচ্ছে বিক্রিয়ক আর ডান উৎপাদক। এই যে বাম থেকে ডানে মানে কি? বাম থেকে ডানে মানে হচ্ছে সম্মুখী বিক্রিয়া, আর ডান থেকে বামে মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। আমি যখন বলবো সম্মুখী বিক্রিয়া বাড়ে, দ্যাট মিনস হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে, বাম থেকে ডানের দিকে। আবার আমি যদি বলি পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে, পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি? পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে ডান থেকে বামে বা উৎপাদ থেকে বিক্রিয়কে। তাহলে কোনো জায়গায় দেখবা এখানে সম্মুখী বিক্রিয়া না লিখে এখানে লিখবে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হয়, আবার এই জায়গায় দেখবা বিক্রিয়া বাম দিকে অগ্রসর হয়। আসলে কথা একই, জাস্ট এক্সপ্রেশনটা কি ডিফারেন্ট। তাহলে হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। চাপ পরিবর্তনের ফলাফলটা এটা নির্ভর করে অণুর সংখ্যার উপর। আমি লিখলাম চাপ পরিবর্তনের ফলাফল কার উপর নির্ভর করে? অণুর সংখ্যার উপর, অর্থাৎ বিক্রিয়কের অণু বেশি না উৎপাদন অণু বেশি। একটা কথা তুমি আগে থেকে জেনে রাখো, চাপ বাড়ালে বেশি থেকে কমের দিকে যায়, চাপ বাড়ালে বেশি থেকে কমের দিকে যায়। কিভাবে বলি? মনে করো পাশাপাশি দুইটা রুম, মনে করো পাশাপাশি 2 রুম। এখানে এই রুমে আছে 50 জন, এই রুমে আছে 20 জন। তাহলে এটা 50 জন, এটা কয়জন? 20 জন। আমি বললাম আমি চাপ প্রয়োগ করতেছি তোমাদেরকে, আমি বললাম তোমরা সমান হয়ে যাও। আচ্ছা, সমান হলে 50 থেকে 20-এর দিকে আসবে না 20 থেকে 50-এর দিকে আসবে? স্বাভাবিকভাবে 50 থেকে 20-এর দিকে আসবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে। অর্থাৎ চাপ বাড়ালে বেশি থেকে কমের দিকে যায়। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে এটাকে আমরা 3 ধাপে পড়াবো। প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়কের অণু গ্রেটার দেন উৎপাদন অণু, অর্থাৎ বিক্রিয়কের অণু বেশি, উৎপাদন অণু কম। কিরকম দেখো, এখানে নাইট্রোজেন আছে কয় অণু? 1 অণু। অনেকে বলতে পারছে 2, এটা হচ্ছে 2টা পরমাণু, বাট অণু কয়টা? নাইট্রোজেন এখানে কয় অণু? 1 অণু। হাইড্রোজেন এখানে কয় অণু? 3 অণু। অর্থাৎ টোটাল বিক্রিয়কের অণু কয়টা? টোটাল বিক্রিয়কের অণু হচ্ছে 4টা। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখো টোটাল উৎপাদন অণু কয়টা? 2টা। তাহলে বিক্রিয়কের অণু হচ্ছে 4টা আর উৎপাদন অণু হচ্ছে 2টা, অর্থাৎ বিক্রিয়কের অণু গ্রেটার দেন উৎপাদন। আচ্ছা, আমি যদি চাপ প্রয়োগ করি
1 চাপ বৃদ্ধি করি, বৃদ্ধি করলে আমি বললাম বেশি থেকে কমে যাবে। দ্যাট মিনস 4 অণু থেকে 2 অণুর দিকে, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। বিক্রিয়ক থেকে যদি উৎপাদের দিকে যায় তাহলে কোনমুখী বিক্রিয়া বাড়ে? সম্মুখী বিক্রিয়া বাড়ে। অর্থাৎ এটা তুমি খেয়াল করবা, যদি বিক্রিয়ক অণু গ্রেটার দেন উৎপাদন অণু হয় তখন যদি চাপ বাড়াও তখন কি মুখী বিক্রিয়া বাড়বে? তখন বাড়বে সম্মুখী বিক্রিয়া বাড়ে। এবার আমি যদি চাপটা কমায় ফেলি, চাপ হ্রাস করি, তাহলে চাপ বাড়ালে যদি সম্মুখী বিক্রিয়া বাড়ে, চাপ কমালে স্বাভাবিকভাবে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে, পশ্চাৎ বিক্রিয়া বাড়বে। তাহলে চাপ বাড়ালে যদি সম্মুখী বিক্রিয়া বাড়ে, কমালে কি বিক্রিয়া বাড়বে? পশ্চাৎ বিক্রিয়া বাড়ে। ব্যাখ্যা করতে চাইলে এভাবে ব্যাখ্যা করতে পারি। মনে করো আমি অণু কমায় ফেলবো, মনে করো আমি এখান থেকে আমি হলো কি কমাচ্ছি? অণুর সংখ্যা কমাচ্ছি। তাহলে আমি যদি বিক্রিয়ক অণু কমায় ফেলি, কোনো কারণে আমি যদি বিক্রিয়ক অণু কমায় ফেলি, মনে করো আমি বিক্রিয়ক অণু কমায় এখানে জাস্ট 1 অণু করে দিলাম, এটাকে করলাম আধা অণু, এটা করলাম আধা অণু, দ্যাট মিনস টোটাল কয় অণু হয়ে যায়? 1 অণু হয়ে যায়। তখন কিন্তু আবার পশ্চাৎমুখী বিক্রিয়া কি হবে? বেড়ে যাবে। তাহলে এটা ডিপেন্ড করবে অণুর সংখ্যার উপর। এখন যদি উল্টা করে চিন্তা করো তাহলে হচ্ছে বিক্রিয়ক অণু গ্রেটার উৎপাদন অণুর ক্ষেত্রে এরকম হবে। এখন আমি যদি একটা সিনারিওটা চেঞ্জ করে দিই, মনে করো আমি এটা এরকম করে দিলাম, 2 নম্বর নিয়ম করে দিলাম, বিক্রিয়ক অণু লেস দেন উৎপাদন অণু, বিক্রিয়ক অণু লেস দেন উৎপাদন অণু। আমি যদি এই বিক্রিয়াটাকে এভাবে লিখি, যদি উল্টা করে লিখি 2NH3, যদি আমি যদি বিক্রিয়া এভাবে লিখতে চাই নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন। এখন কিন্তু দেখো বিক্রিয়ক অণু কয়টা? বিক্রিয়ক অণু হচ্ছে 2 অণু, আর উৎপাদন অণু মোট কয় অণু? 4 অণু। এখন কিন্তু বিক্রিয়ক অণু লেস দেন উৎপাদের অণু, খেয়াল করবা। আচ্ছা এখন বলো, আমি যদি চাপটা বাড়াই, দেখো চাপ বাড়ালে আমি বলছিলাম বেশি থেকে কমে যাবে। তাহলে আমি কেন যদি চাপ বাড়াই, বেশি থেকে কম মানে কি? উৎপাদন থেকে বিক্রিয়কের দিকে আসবে। অর্থাৎ চাপ বাড়ালে এখানে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে। খেয়াল করবা, আমি কিন্তু এটা চেঞ্জ করে দিছি। 2 নম্বর নিয়ম হচ্ছে বিক্রিয়ক অণু লেস দেন উৎপাদন অণু, এটা কিন্তু আমি নিয়মটা চেঞ্জ করছি। যদি এরকম বিক্রিয়ক অণু যদি কম হয়, সেক্ষেত্রে চাপ বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে। তাহলে চাপ বাড়ালে যদি পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে, চাপ হ্রাস করলে সম্মুখী বিক্রিয়া বাড়বে। তাহলে এটা চিন্তা করবা। অনেকে শুধু এই জিনিসটা খেয়াল করে, কিন্তু এটা খেয়াল করে না। আমি কিন্তু এটাও চেঞ্জ করে দিয়েছি, এটা চেঞ্জ করলে এই পার্টটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এবার আসো আমরা 3 নম্বর একটা নিয়ম পড়বো। 3 নম্বর নিয়ম, মনে করো আমি দিলাম 3 নম্বর নিয়ম। দেখো আমি 3 নম্বর চেঞ্জ করলাম, বিক্রিয়ক অণু ইজ ইকুয়াল টু উৎপাদন অণু। যদি এরকম হয়, যদি বিক্রিয়ক অণু আর উৎপাদন অণু যদি সমান হয়, কিরকম? যে আমি বললাম H2 প্লাস Cl2 বিক্রিয়া করে 2HCl তৈরি করছে। এখন এখানে দেখো হাইড্রোজেন আছে 1 অণু, ক্লোরিন আছে কয় অণু? 1 অণু। আলটিমেটলি টোটাল বিক্রিয়ক কয় অণু? 2 অণু। এখানে HCl টোটাল কয় অণু? 2 অণু। অর্থাৎ এখানে বিক্রিয়ক অণু যা, উৎপাদন অণু কত? তাই 2 2। এখন বিক্রিয়ক অণু আর উৎপাদন অণু সমান। এখন আমি যদি চাপ বাড়াই বা এখন আমি যদি চাপটা কমাই, কি হবে? বিক্রিয়ক থেকে উৎপাদনে যাবে, উৎপাদন থেকে বিক্রিয়কে যাবে। আসলে এখানে চাপ বৃদ্ধি বা হ্রাস করলে কোনো রেজাল্টে আসবে না। অর্থাৎ চাপ বৃদ্ধি বা চাপ হ্রাসের ফলাফল এখানে কি হয়? ফলাফল শূন্য, ফলাফল শূন্য। দ্যাট মিনস আমি যদি কথা এভাবে বলতে চাই ফলাফল শূন্য, অথবা আমি যদি বলি চাপ পরিবর্তনের ফলাফল নেই, চাপ পরিবর্তনে কোনো প্রভাব নেই, চাপ পরিবর্তনে প্রভাব নেই। তাহলে এটা পরীক্ষায় 2 ভাবে আসতে পারে। আমি যদি বলি বিক্রিয়ক অণু এবং উৎপাদন অণু সমান হলে ফলাফল শূন্য অথবা চাপ পরিবর্তনের প্রভাব নেই। আসলে এখানে চাপের কোনো পরিবর্তনের কোনো প্রভাব থাকবে না। এখন আমাদের শেষ টপিকস হচ্ছে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব। ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা। এখন দেখো এখানে বিক্রিয়ক আছে কয় অণু? আমি ধরলাম বিক্রিয়ক আছে, তুমি দেখো ধরতে হবে না, এখানে বিক্রিয়ক আছে 2 অণু এবং উৎপাদ হচ্ছে কয় অণু? 2 অণু, এবং এর একটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা এখানে যে 2 অণু আছে, যদি আমি এটাকে পরিবর্তন করে দিই, মনে করো আমি এটা করে দিলাম 5 অণু, এটা করে দিলাম 5 অণু, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আচ্ছা বিক্রিয়কের পরিমাণ বেড়ে গেলে স্বাভাবিকভাবে বিক্রিয়া করার প্রবণতাও বাড়বে। দ্যাট মিনস সম্মুখী বিক্রিয়া বেড়ে যাবে। সম্মুখী বিক্রিয়া বেড়ে গেলে কয় অণু হয়ে যাবে? এটা 10 অণু হয়ে যাবে। ঠিক আছে, সাম্যাবস্থা আসার জন্য। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সম্মুখী বিক্রিয়া বাড়ে। এই দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখী বিক্রিয়া বাড়ে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সম্মুখী বিক্রিয়া বাড়ে। আচ্ছা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে যদি সম্মুখী বিক্রিয়া বাড়ে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কোনমুখী বিক্রিয়া বাড়ে? পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট ধরে নিলাম এখানে এটা 1 অণু, এটা 1 অণু, মোট কয় অণু? এখানে মোট আছে 2 অণু। তাহলে এটাও মনে করো 2 অণু আছে, বর্তমানে 2 অণু অর্থাৎ সেম কন্ডিশনে আছে।
যদি আমি বিক্রিয়ক পরিবর্তন না করে যদি উৎপাদক পরিবর্তন করে দিই, মনে করো আমি এখানেই 10 অণু করে দিলাম, এক্সট্রা করে HCl যুক্ত করলাম, তাহলে এখানে আমি 10 অণু যদি করে দিই, তখন এটা কি 10 অণু থেকে যাবে না, তখন কিন্তু এটা বিক্রিয়া করে কোন দিকে আসে, পশ্চাৎ দিকে ফিরে আসে। অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে, পশ্চাৎ বিক্রিয়া বাড়ে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সম্মুখী বিক্রিয়া বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে কোন দিকে আসবে, পশ্চাৎ দিকে আসবে বা বিক্রিয়া বাম দিকে সরে আসবে। এই জিনিসগুলো একটু তুমি বোঝার চেষ্টা করবে। আমরা এতক্ষণ তোমাদেরকে বেসিকটা পড়াইছিলাম, এখন আমরা দেখব সৃজনশীলে যদি আসে, পরীক্ষায় যদি আসে, আমাকে কিভাবে আনসার করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটা উদ্দীপক দিলাম, এখানে 2 অণু সালফার ডাইঅক্সাইড 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করে। আমি এখানে লিখলাম, পাশে একটা কমা দিয়ে ড্যালেশ লিখলাম, ড্যালেশ মানে তাপের পরিবর্তন, ড্যাল মানে হচ্ছে পরিবর্তন, এইচ মানে হচ্ছে হিট, তাপের পরিবর্তন লিখলাম -192 কিলোজুল। এই যে মাইনাস দিলাম, আমরা জানি ডাইলেটের মান যদি মাইনাস হয় অর্থাৎ ঋণাত্মক হয়, আর এটি হয় একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তুমি মনে রাখবে। আমি বললাম উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা চাপ বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো। অনেকে এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে না। আমি তোমাকে উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা চাপ বৃদ্ধির ফলাফল আমি তোমাকে স্পেসিফিক করে বলে বৃদ্ধি করলে কি হবে, অনেকে আনসার দেওয়ার সময় বৃদ্ধি করলে কি হবে, হ্রাস করলে কি হবে, সব আনসার দিয়ে দেয়। এর আগে তোমাদের যেটা পড়াইছিলাম বৃদ্ধি করলে একরকম, হ্রাস করলে একরকম, আমি টোটাল জিনিসটা পড়াইছি। বাট সৃজনশীলে তোমার টোটাল জিনিসটা আসবে না, যে কোনো একটা। তাহলে আমি শুধু বলবো তাপমাত্রা বাড়ালে কি হয় আর চাপ বাড়ালে কি হয়, এটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আসো আমরা প্রথমে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটা খেয়াল করি। আমি লিখলাম এখানে তাপমাত্রা বৃদ্ধির ফল, হ্রাসের ফল কিন্তু আমাকে জানতে চায়নি। এবার আমাকে চিন্তা করতে হবে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল চিন্তা করতে হলে বুঝতে হলে আমাকে বুঝতে হবে এটা কি তাপ উৎপাদন না তাপ হারে। এখানে আমি লিখলেও আমার আনসার প্যাটার্ন হবে এরকম, তোমরা খাতা লিখবে এরকম, উদ্দীপকের বিক্রিয়া থেকে দেখা যায় এই বিক্রিয়ায় ΔH এর মান -192 কিলোজুল পার মোল, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়কের শক্তি এখানে বেশি, উৎপাদের শক্তি এখানে কম, উৎপাদের শক্তি কম। এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে এই অতিরিক্ত তাপ কে গ্রহণ করবে, উৎপাদক গ্রহণ করবে। কেন? ওর শক্তি কম। উৎপাদ যদি তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করলে উৎপাদের শক্তি বাড়বে, উৎপাদের শক্তি বাড়লে বিক্রিয়া কোন দিকে ফিরে আসবে, পশ্চাৎমুখী। অর্থাৎ এখানে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়া কি হয়, বৃদ্ধি পায়। তুমি যদি এখানে লিখতে চাও বিক্রিয়া বাম দিকে সরে আসে, তাও তুমি লিখতে পারবে। এখন আমি শুধু তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটা ব্যাখ্যা করবো, তাপমাত্রা হ্রাসের ফলাফল আমাকে জানতে চাইনি। তাহলে তোমাকে স্পেসিফিক করে বলতে হবে তাপমাত্রা বাড়ালে কে গ্রহণ করবে, উৎপাদক। কেন? ওর শক্তি কম। তাহলে উৎপাদক শক্তি যদি বাড়ে তখন বিক্রিয়া কোন দিকে আসবে, পশ্চাৎ দিকে আসবে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এবার আসো চাপ বৃদ্ধির ফলাফল। চাপ আমি তো এক লাইনে বোর্ডে লেখার সময় কিন্তু এক লাইনে লিখতেছি, কিন্তু আমি কিন্তু মুখে ব্যাখ্যাগুলো কিন্তু মুখে বলে দিলাম। এবার আসো তোমার পরীক্ষার খাতায় কিন্তু বিস্তারিত আমার মুখের কথাগুলো সব লিখতে হবে। এবার আসো চাপ বৃদ্ধির ফলাফল। আচ্ছা, চাপ বৃদ্ধির ফলাফল কিসের উপর নির্ভর করে? আমরা একটু আগে তোমাদেরকে পড়াইছি চাপ বৃদ্ধির ফলাফল নির্ভর করে অণুর সংখ্যার উপর। একটা জিনিস খেয়াল করো, এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 2 অণু আর অক্সিজেন কয় অণু, 1 অণু, অর্থাৎ টোটাল বিক্রিয়কের অণু কয়টা, 3টা। আবার উৎপাদন অণু কয়টা, 2টা। তাহলে তুমি দেখো চাপ বৃদ্ধির ফলাফল নির্ভর করে অণুর সংখ্যার উপর। এখানে বিক্রিয়কের অণু গ্রেটার দেন উৎপাদন অণু, বিক্রিয়কের অণু গ্রেটার দেন উৎপাদন অণু। আমি যদি এখানে চাপটা বৃদ্ধি করি, বৃদ্ধি করলে বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদন দিকে যাবে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে। দ্যাট মিনস সম্মুখী বিক্রিয়া বাড়ে। চাপ বৃদ্ধির ফলাফলে সম্মুখী বিক্রিয়া বাড়বে। এখন এটা ডিপেন্ড করবে তোমার উদ্দীপকের উপর, ঠিক আছে? এটা জাস্ট একটা স্যাম্পল তোমাদেরকে আমি দিলাম সিকিউতে। আমি যত মুখে যত ব্যাখ্যাগুলো লিখলাম, ব্যাখ্যাগুলো লেখার পরে লাস্টের লাইন হবে তোমার এরকম, ঠিক আছে? সো আজকে এই ছিল। পরবর্তী ক্লাসে নেক্সট অন্য কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।